আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। যারা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, তারা হয়তোবা ইতিমধ্যে জীববিজ্ঞান বইটি হাতে পেয়েছো। তোমরা অনেকেই হয়তোবা এমন ধারণা পোষণ করতে পারো জীববিজ্ঞান বিষয়টা হয়তো মুখস্থ করার কোনো একটা বিষয়, কিন্তু বাস্তবতা আসলে এমনটা নয়। জীববিজ্ঞান খুবই ক্রিম একটা সাবজেক্ট, যেটা বুঝে বুঝে পড়লে খুব সহজেই মেমোরাইজ করা যায়। সুতরাং তোমার ব্রেনকে প্রেশার না দিয়ে কিভাবে জীববিজ্ঞানটা তুমি মেমোরাইজ করবে, সেই তোমার পথযাত্রাটাকে সহজ করতে তোমাদের বড় আপু হিসেবে আমি তোমাদের সাহায্য করতে চাই। তো সেই জায়গা থেকে আমরা ছোট ছোট ভিডিও আকারে যদি এই জীববিজ্ঞান পাঠটাকে একটু সহজ করা যায়, সেই চেষ্টাটা করব। তো চলো আজকে আমরা ছোট কিছু পড়ার মাধ্যমে আমাদের যাত্রাটা শুরু করি। প্রথমত আমরা দ্বিতীয় অধ্যায় জীববিজ্ঞানের যে চ্যাপ্টার রয়েছে জীবকোষ, সে অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা বোর্ড পরীক্ষা বলো বা তোমার স্কুল তুমি যেখানে এই পরীক্ষা দাও না কেন, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কেননা মাইটোকন্ড্রিয়া হচ্ছে আমাদের শ্বসনে অংশগ্রহণকারী একমাত্র অঙ্গাণু। সেই অঙ্গাণুকে আমাদের ভালো মতো জানতে হবে, বুঝতে হবে, পড়তে হবে, মেমোরাইজ করতে হবে এবং পরীক্ষায় লিখেও ভালো একটা মার্ক ক্যারি করতে হবে, কারণ এটা পরীক্ষায় আসবেই। তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন, মাইটোকন্ড্রিয়া থেকে পরীক্ষায় অবশ্যই কোশ্চেন আসবে। সেই জায়গা থেকে চলো এই বিষয়টা একটু সহজ করে পড়া যাক। দেখো, তোমাদের বইয়ে এই পড়াটা হয়তোবা তোমাদের বড় লাগতে পারে, বা একদম নতুন নতুন শব্দ তোমরা তাদের সেই শব্দগুলোর সাথে অপরিচিত হতে পারো। সেই জায়গা থেকে কিভাবে ছোট ছোট করে বা একটু প্যারা প্যারা করে পড়লে তোমার জন্য সহজ হয়, সেভাবে আমি পড়ানোর চেষ্টা করব। তো দেখো, মাইটোকন্ড্রিয়া মূলত ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তোমরা হয়তোবা ইতিমধ্যে পড়েছো বা জেনে থাকবে সাইটোপ্লাজম জিনিসটা আসলে কি। সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। সাইটোপ্লাজম হচ্ছে প্রোটোপ্লাজম, বা প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটিকে সরিয়ে দিলে যে থকথকে জেলির মতো বস্তুটা থেকে যায়, সেটাই মূলত সাইটোপ্লাজম। সেই সাইটোপ্লাজমের মধ্যে আবার ঝিল্লিযুক্ত এবং ঝিল্লিবিহীন এই দুই ধরনের অঙ্গাণু দেখা যায়। তো ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে মাইটোকন্ড্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ, এবং মাইটোকন্ড্রিয়া একটা ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। গেল প্রথম কথা শেষ। এটা তুমি যে কোনো একটা এমসিকিউতে পেয়ে যেতেই পারো, একটা মার্ক তুমি ধরে নিতেই পারো যে একটা মার্ক আপু তোমাকে পড়িয়ে দিল। দ্বিতীয় কথা হচ্ছে 1886 সালে মতান্তরে 1894 সালে এটি আবিষ্কার করেছেন রিচার্ড অল্টম্যান। কি আবিষ্কার করেছে বলো? রিচার্ড অল্টম্যান। তো তিনি এটা আবিষ্কারক, এবং সালটা মতান্তরে আসলে মতান্তরটা লিখে দিবা, আর যদি এমনি সাল বলে সেহেতু এই সালটা পড়ে নিবা। ব্যাস, 2 নাম্বার পড়া শেষ হলো। 2টা এমসিকিউ এখান থেকে হয়ে গেল। তারপরে দেখো, রিচার্ড অলম্যানটি কিন্তু এই মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেছিলেন বায়োব্লাস্ট। কি নামকরণ করেছিলেন? বায়োব্লাস্ট। তো এই বায়োব্লাস্ট নামটার সাথে আমরা খুব একটা পরিচিত নই, কারণ এই নামটা খুব একটা গ্রহণযোগ্য নয়। কিন্তু এই যে মাইটোকন্ড্রিয়া, এই নামটা তো অনেক বেশি গ্রহণযোগ্য। তো এই নামটা এই নামকরণ করেছেন বেন্ডা। তোমরা ওপরের শ্রেণীতে পড়বে, ওনার আসল নাম হচ্ছে কার্ল বেন্ডা। তো মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেছে কে বলো? সেটা হচ্ছে বেন্ডা। যদি পরীক্ষায় প্রশ্ন আসে বায়োব্লাস্ট নামকরণ করেছে কে, সেক্ষেত্রে অ্যান্সার হবে রিচার্ড অলম্যান। বাট যদি কোনো কারণে বলে মাইটোকন্ড্রিয়া এই নামকরণটি কে করেছেন, অ্যান্সার হবে বেন্ডা। ব্যাস, দেখো, মাইটোকন্ড্রিয়ার এই যে ছোট ছোট পড়া, এটা বইয়ে কিন্তু অনেক লাইন করে দেওয়া আছে, যেটা তোমাদের কাছে পড়তে অনেক বোরিং লাগতে পারে। বাট এইভাবে যদি তুমি পড়ে ফেলো, এই নোটটা যদি পড়ে ফেলো, এখান থেকে এমসিকিউ বলো বা তোমার যে বেসিক, সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তো চলো মাইটোকন্ড্রিয়ার পরিচিতি সম্পর্কে এবার একটু পড়া যাক। সেটা কি দেখো, মাইটোকন্ড্রিয়া মূলত শ্বসনে অংশগ্রহণকারী একটা অঙ্গাণু। তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন দেয় এরকমভাবে যে শ্বসনে অংশগ্রহণকারী অঙ্গাণু কোনটা, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়া। এখান থেকেও তুমি একটা এমসিকিউ পেয়ে যেতে পারো, বাট এমসিকিউ পড়া হয়ে গেল, তুমি এটা ধরে নিতেই পারো। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে, এটি 2 স্তর বিশিষ্ট আবরণী বা ঝিল্লি দিয়ে ঘেরা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবসময় একটা জিনিস মাথায় রাখবা, জীববিজ্ঞান বলো, ফিজিক্স বলো বা কেমিস্ট্রি, এই বিষয়গুলো পড়তে গেলে একটু ইংলিশ টার্মগুলো তোমরা একটু পড়ে রাখবা। দেখো, আবরণী বা ঝিল্লি জীববিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় মেমব্রেন। সুতরাং এরকম প্রথমে লিখতেই পারো যে এটি 2 স্তর বিশিষ্ট একটা মেমব্রেন বা আবরণী বা ঝিল্লি দিয়ে ঘেরা। এখান থেকেও তোমার একটা এমসিকিউ কিন্তু পড়া হয়ে গেছে। দেখো, এবার 3, 4, 5 এই যে ভেতরের পড়াগুলো, এটা মূলত মাইটোকন্ড্রিয়ার গঠনের ভেতরের পড়া। কিরকম? দেখো, মাইটোকন্ড্রিয়ার ভেতরের স্তরটি ভেতরের দিকে আঙ্গুলের মতো ভাঁজ হয়ে থাকে। এটাকে বলা হয় ক্রিস্টি। কি বলা হয় বলো? ক্রিস্টি। তো এটা পরীক্ষায় প্রায়শই দেখা যায় যে ক্রিস্টি কাকে বলে
তাহলে ক নাম্বার প্রশ্ন চলে আসতে পারে। এবং এমসিকিউতে এরকম প্রশ্ন আসে যে ক্রিস্টি আমাদের দেহের কোন অঙ্গাণুর মতো দেখতে বা কার সঙ্গে তুলনা করা, সেক্ষেত্রে অ্যান্সার তুলনা করা হয়েছে, সেক্ষেত্রে অ্যান্সারটা কী হবে বলো, আঙ্গুলের সাথে। এটাও তোমার একটা এমসিকিউ পড়া হয়ে গিয়েছে। 4 নম্বর দেখো, ক্রিস্টির গায়ে কিন্তু বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে, এদেরকে বলা হয় অক্সিজোম। কি বলা হয়, অক্সিজোম। এটা একটা এমসিকিউ, তুমি ধরে নিতে পারো। তারপরে অক্সিজোমে কিন্তু উৎসেচকগুলো সাজানো থাকে। এখান থেকে প্রায়শই এমন ধরনের কোশ্চেন হয়, মাইটোকন্ড্রিয়ায় উৎসেচকগুলো সাজানো থাকে কোথায়, মাইটোকন্ড্রিয়ার কোন অংশে, সেক্ষেত্রে অ্যান্সারটা কি হবে বলো, অক্সিজোম। তারপরে মাইটোকন্ড্রিয়ার ভেতরে থাকে ম্যাট্রিক্স। এখানে তুমি যে পড়াগুলো পড়লে সেটা মূলত মাইটোকন্ড্রিয়ার গঠন এবং এমসিকিউ বা সৃজনশীল প্রশ্নের ক নাম্বারে আসার মতো এক একটা টপিক, এবং এটার বাহিরে তোমার আর কিছুই পড়তে হবে না। যদি কখনো এরকম প্রশ্ন সৃজনশীলে হয় যে মাইটোকন্ড্রিয়ার গঠন আলোচনা করতে বলেছে, তাহলে তুমি যদি এরকম করে টপিক ধরে ধরে এরকম করে পয়েন্ট দিয়ে দিয়ে লিখো, সেক্ষেত্রে তোমার কিন্তু লেখাটাও সুন্দর হলো, গুছানো হলো, প্লাস এর থেকে বেশি কিছুর আসলে আর প্রয়োজন নেই। তো দেখো, এটা যদি আমরা ছবির মাধ্যমে একটু দেখি তাহলে কিন্তু আমাদের জন্য এটা সুবিধা হয়। দেখো, এটা দ্বিস্তরীয় আবরণী বলেছিলাম। তো এখানে কি আছে দেখো, অক্সিজোম, যেটা একদম ভেতরের দিকে, এই যে দেখো যে তোমার গোলাকার বস্তু দানাদার বৃন্তযুক্ত, এটাকে বলা হয় কি বলো, অক্সিজোম বলা হয়। তারপরে এর ভেতরে থাকে বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স মূলত এখানে উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে, বাট এটাকে মাইটোকন্ড্রিয়ার ভাষায় বা জীববিজ্ঞান ভাষায় এটাকে আমরা বলবো ম্যাট্রিক্স। আর এই যে ভেতরের দিকে ভাস্ক অংশটাকে বলা হয় ক্রিস্টি। তো সংজ্ঞাগুলোর ভেতরের কথাগুলো কিন্তু আমাদের কাছে অনেক বেশি সহজ, কিন্তু অক্সিজোম, ম্যাট্রিক্স, ক্রিস্টি, এই কথাগুলো বা এই শব্দগুলোর সাথে আমরা একটু কম পরিচিত। তো এই বিষয়গুলো তোমাকে অধ্যয়নের মাধ্যমে, তোমার নিজে পড়ার মাধ্যমে তোমাকে এটা আয়ত্ত করতে হবে। কিন্তু ভেতরের পড়া কিন্তু বেসিকটা কিন্তু আসলেই সহজ। তো এইটি গেল তোমার মাইটোকন্ড্রিয়ার গঠন বা তার পরিচিতি। এমসিকিউ আকারে আসুক, খ নাম্বার আকারে আসুক, ক নাম্বার আকারে আসুক, বা একটা মাইটোকন্ড্রিয়ার গঠন যেটা সৃজনশীলের গ নাম্বার আকারে আসুক, তুমি কিন্তু সবভাবে অ্যান্সার করতে পারবা। এবং অবশ্যই চিত্র কিন্তু এঁকে দিতে হবে তোমাকে, যদি তুমি গ নাম্বারে অ্যান্সার করতে যাও এই ধরনের প্রশ্নে। এবার আসো মাইটোকন্ড্রিয়ার কিছু কাজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ মাইটোকন্ড্রিয়া কিন্তু আমরা আগেই বলেছি শ্বসন কার্যে অংশগ্রহণকারী একমাত্র প্রধান একটা অঙ্গাণু, যেটা কিন্তু আমাদের শ্বসন কার্যেই সে ব্যবহৃত হয়। এখন কথা, এই শ্বসন কার্যের ধাপ রয়েছে 4টে, এটা আমাদের পড়া লাগবে, আর সিরিয়াল ওয়াইজ পড়া লাগবে। 1 নাম্বারটা কি দেখো, 1 নাম্বারটা হচ্ছে গ্লাইকোলাইসিস, 2 নাম্বার কি অ্যাসিটাইল কোয়ে, 3 নাম্বার হচ্ছে ক্রেব চক্র, আর 4 নাম্বার হচ্ছে ইলেকট্রন প্রবাহতন্ত্র। এখানে মাথায় রাখতে হবে, প্রথম একটা বিক্রিয়া গ্লাইকোলাইসিস না হলে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হবে না, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি না হলে ক্রেবস চক্র হবে না, ক্রেবস চক্র না হলে ইলেকট্রন প্রবাহতন্ত্র বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এটা কিন্তু আবার হবে না। তো আমাদের সিরিয়াল ওয়াইজ এটা মুখস্থ করতে হবে বা তোমাকে মেমোরাইজ করতে হবে। ইটস ভেরি ইজি, তুমি চাইলে এটা পড়ে ফেলতে পারো। কিন্তু এই যে গ্লাইকোলাইসিস, এই গ্লাইকোলাইসিসের যে বিক্রিয়াগুলো হওয়ার কথা, সেই বিক্রিয়াটা আসলে মাইটোকন্ড্রিয়ায় হয় না। কোথায় হয় না দেখো, এটা মাইটোকন্ড্রিয়ায় হয় না, বাট বাকি এই যে অ্যাসিটাইল কোয়ে, ক্রেব চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র, এই বিক্রিয়াগুলো কিন্তু আবার মাইটোকন্ড্রিয়ায় হয়। এখন দেখো 3 নাম্বার পয়েন্টটা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। এই কোশ্চেনটা ক নাম্বার আকারেও আসে, আবার কখনো কখনো খ নাম্বার আকারেও আসে। ক নাম্বার আকারে আসলে এরকম ধরনের কোশ্চেন হয়, কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে, অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়া। এখন যদি বলে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয় কেন, তখন তোমাকে অ্যান্সারটা করতে হবে একটু ভিন্ন আঙ্গিকে। তোমাদের বই একটু অগোছালোভাবে দেওয়া, আমি তোমাকে সহজভাবে বলে দিচ্ছি, তোমরা বই থেকে সুন্দর করে সাজিয়ে নিতে পারো। সেটা হচ্ছে, এই যে অ্যাসিটাইল কোয়ে, এটা একটা দ্বিতীয় ধাপ, ক্রেব চক্র এটা তৃতীয় ধাপ, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন প্রবাহতন্ত্র এটা হচ্ছে আমাদের চতুর্থ ধাপ। তো এই যে অ্যাসিটাইল কোয়ে বা বিশেষ করে ক্রেব চক্রের যে বিক্রিয়াটা, সেটা কিন্তু মাইটোকন্ড্রিয়ায় সম্পূর্ণ হবে, এবং ক্রেব চক্রের প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। আর ক্রেব চক্রে বিক্রিয়া সম্পূর্ণ করার জন্য যে এনজাইমগুলোর প্রয়োজন হয়, সেই এনজাইমগুলো মাইটোকন্ড্রিয়ায় প্রচুর পরিমাণে থাকে, এবং ক্রেব চক্রেও প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। এ কারণেই মূলত মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো তুমি খ নাম্বার হলে কিভাবে লিখবা। কিন্তু এই প্রশ্নটা তোমাকে মাস্ট বি কোথাও না কোথাও লিখতে হবেই, সেটা নাইনে বলো বা 10-এ বলো, তোমাকে এই কোশ্চেনের অ্যান্সারটা করতেই হবে। এই ছিল মাইটোকন্ড্রিয়া। কিন্তু আমরা যেহেতু একটু আপার লেভেলের স্টুডেন্ট হতে চাই, সেক্ষেত্রে আমাদের এক্সট্রা কিছু তথ্য বা বিশেষ তথ্য পড়ে ফেলতে হবে। কীরকম, মাইটোকন্ড্রিয়ার অবস্থানটা আসলে কোথায় 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 মাইটোকন্ড্রিয়া থাকে। দেখো, কিছু ব্যতিক্রম ছাড়া সকল উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ
সব জায়গায় কিন্তু মাইটোকন্ড্রিয়া উপস্থিত থাকে। দ্বিতীয়ত, প্রাককেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। এটা বুঝতে হবে কোথায় না আর কোথায় হ্যাঁ। প্রাককেন্দ্রিক কোষটা হচ্ছে তোমরা খুব ভালো মতোই জানো, তোমরা হয়তো বা প্রথম অধ্যায়ে পড়ে থাকবা যে মনেরা রাজ্য, তারপরে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, এই বিষয়গুলোর মধ্যে কিন্তু কোনটা ইউক্যারিওটিক, কোনটা প্রোক্যারিওটিক, কোনটা প্রাককেন্দ্রিক, কোনটা আদিকেন্দ্রিক, এ ধরনের কনসেপ্ট কিন্তু ওখানে দেওয়া আছে। 3 নম্বর কথা হচ্ছে দেখো, ট্রাইসোমোনাস মনোসার্কোমোনোইডস, আবার বলছি শোনো, ট্রাইসোমোনাস মনোসার্কোমোনোইডস নামক যে প্রোটোজোয়া, সেখানেও কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে না, এবং এরা কিন্তু অবশ্যই সুকেন্দ্রিক কোষ। ট্রাইসোমোনাস মনোসার্কোমোনোইডস এরা কিন্তু একটা সুকেন্দ্রিক কোষ, তারপরেও মাইটোকন্ড্রিয়াতে এটা উপস্থিত থাকে না। সুতরাং কিছু ব্যতিক্রম, তার সব কিছুই গুরুত্বপূর্ণ, কারণ সেটাই তোমার পরীক্ষায় আসবে। সুতরাং ব্যতিক্রমগুলো পড়ে ফেলতে হবে। তো এই ছিল আমাদের মাইটোকন্ড্রিয়া সংক্রান্ত পড়াশোনা। আমি বিশ্বাস করি তোমরা যদি এই নোটটা পড়ে ফেলো বা এই ক্লাসটা দেখে ফেলো, তোমার বইয়ে আলাদা করে আর বই খুলতেই হবে না যে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে পড়তে হবে। কারণ এই বেসিক যদি তোমার ক্লিয়ার থাকে, তুমি যে কোনো এভরি টাইপ অফ সিকিউ তুমি এখান থেকে আনসার করে ফেলতে পারবে। তো তোমাদের কেমন লাগলো এই ক্লাসটা তোমরা অবশ্যই জানাবে। আমি বিশ্বাস করি এভাবে বেসিক যদি ক্লিয়ার করে তোমরা পড়ো, তাহলে আস্তে আস্তে তোমাদের যে বিজ্ঞানের যে বেসিক নলেজ, সেটা অনেক বেশি গ্রো আপ হবে, এবং তোমরা অবশ্যই যে বিজ্ঞানে অনেক ভালো করতে পারবে। তো সেই জায়গা থেকে সে আশা রেখে আমি আজকে বিদায় নিচ্ছি তোমাদের থেকে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই বেশি বেশি জীববিজ্ঞান অধ্যয়ন করবে। আসসালামু আলাইকুম।